আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি হাবিবা আফরোজ। নিহত জুলাই যোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করতে 11 জানুয়ারি থেকে 4 দিনের সফরে উত্তরাঞ্চলের 9 জেলায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নিরাপত্তা চেয়ে ওই জেলাগুলো সহ মোট 13টি জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে দলটি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। এক্ষেত্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করা হবে না। সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ ও মরহুমা তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ঢাকা 17 আসনের দলীয় নেতাকর্মী ও গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী নির্বাচনের কৌশল নির্ধারণ সহ সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত দিন পার করেন বিএনপির সর্বোচ্চ এই নেতা। রুদ্র রফিকের রিপোর্ট। দলের চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের দলীয় শোক শেষে জোরে সোরে চলছে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে যার নেতৃত্ব দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদিনের মতোই বুধবার সকাল 11টায় গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান। বৈঠক করেন ঢাকা 17 আসনের গুলশান ক্যান্টনমেন্ট থানাসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে। এদিন বিকেলে গুলশানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়। নির্বাচন চায়নার পজিশন, তারা ইন্টারনাল একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে দে ডোন্ট এক্সপ্রেস এনি ভিউজ। এটা ইটস ইন্টারনাল ম্যাটার। ম্যাডামের ব্যাপারে ওনারা কন্ডোলেন্স জানাইছে ওনাকে পার্সোনালি আবার, এবং শুরুতেই মানে এই কন্ডোলেন্স মেসেজটা ওনার কাছে পার্সোনালি অ্যাম্বাসেডর সাহেব ওনার গভর্নমেন্টের পক্ষে কনভে করছেন। পরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অন্যদিকে দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে এসে এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রফিক, জানাবেন চেয়ারপারসনের অফিসে এখন কি কার্যক্রম চলছে? তারেক রহমান আজ সারাদিন কাদের সঙ্গে বৈঠক করলেন এবং সেখানে কি বার্তা দিয়েছেন তিনি? সার্বিক পরিস্থিতি জানাবেন। বেলা 11টা থেকে আসলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সকাল থেকে কিন্তু কয়েকটি বৈঠক তিনি অংশগ্রহণ করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, সকালেই তিনি তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং 17 আসনের গুলশান এবং ক্যান্টনমেন্ট থানার কিছু নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন, এবং সেই বৈঠকে আসলে নির্বাচনকে সামনে রেখে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তিনি ঠিক করেন। তার নির্বাচনী আসন ঢাকা 17 মানুষের কী সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তিনি জানতে চান, এবং সেই সমস্যার সমাধানে কি করা যায় সেক্ষেত্রে আসলে তিনি নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। এরপরেই আসলে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত, এবং সেই বৈঠকে আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে বিএনপি মহাসচিব সহ আরও নেতৃবৃন্দ ছিলেন, এবং বৈঠকে দুই দেশের সম্পর্ক, আগামী জাতীয় নির্বাচন, সেসব বিষয় কিন্তু আলোচনা হয়েছে। এবং চীনের পক্ষ থেকে জানানো হয়েছে আসলে তারা একটি গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, এবং তারা দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তারা অংশীদার হতে চান বলে আসলে তারেক রহমানের সঙ্গে কাছে তারা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, বিশেষ করে আগামী দিনে কোন প্রক্রিয়া বা কে প্রধানমন্ত্রী হচ্ছেন, অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতিতে আসলে চীনের তেমন কোনো মাথা ব্যথা নেই, বা তারা এই বিষয়ে খুব একটা আগ্রহী নয় বলেও কিন্তু জানানো হয়েছে। এছাড়াও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন তারেক রহমান,
পাশাপাশি আরও অন্যান্য দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, বিশেষ করে ভাসানী জনশক্তি পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। তারা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই পার্টির প্রধান শেখ রফিকুল ইসলাম বাবলু তিনি অপেক্ষা করছেন। সব মিলে সারাদিন আসলে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান, যেহেতু সামনে নির্বাচন কেন্দ্রিক আসলে নির্বাচনের কৌশল ঠিক করতে বা সেই কেন্দ্রিক আসলে বৈঠকগুলো এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ রফিক। এতক্ষণ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুদ্র রফিক। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে পুরোদমে প্রস্তুতি চলছে বগুড়ায়। আগামী 11 তারিখ সন্ধ্যায় বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে তার। শেষ সময়ে নতুন রূপে সাজতে শুরু করেছে জেলা শহর। আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়, উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নতুন রূপে সাজছে বগুড়া শহর। জেলা বিএনপির কার্যালয় সংস্কার, শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ চলছে পুরোদমে। তার আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে জেলার নেতাকর্মীদের মাঝে। ঘরের সন্তান ঘরে ফিরছে, দেশের সন্তান দেশে ফিরছে। বগুড়াবাসীর অত্যন্ত আনন্দের বিষয়। এই মুহূর্তে এই প্রেক্ষাপটে নির্বাচনের আগ মুহূর্তে তার আশাটা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। বগুড়াবাসীর যে দীর্ঘ 17 বছরের বঞ্চনা মুছে দেবেন এবং বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নগুলো ওনার হাত দেয় হবে। 11 তারিখ রোববার বগুড়া আসার পর 12 তারিখ সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সফর ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বগুড়া জেলা বিএনপি। তারেক রহমান আসবে বগুড়ায়, এটি আমাদের জন্য শুধু না, বিএনপি নেতাকর্মীদের জন্য শুধু না, বগুড়াবাসীর জন্য একটা সুসংবাদ, আনন্দের সংবাদ। বগুড়ার সোল আমাদের বগুড়া আসতেছে, আমরা সবাই বগুড়াবাসী খুব খুশি, আনন্দিত, দোয়া করব তার জন্য, তার মায়ের জন্য। আসন্ন নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান। বগুড়ায় নির্বাচনী কর্মসূচি শেষে সড়ক পথে রংপুর গিয়ে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার। আব্দুল হামিদ, আরটিভি। 2008 এর জাতীয় নির্বাচন সাজানো ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, এটি দেশি বিদেশি শক্তির মাধ্যমে মেটিকুলাস কৌশলে সাজানো হয়েছিল। গণতন্ত্রের জন্য শহীদ জিয়া যে মশাল হাতে নিয়েছিলেন, বেগম জিয়া তাতে আলো দিয়েছিলেন। আগামী দিনে তারেক রহমান হবেন সেই আলোকবর্তিকা, এমনটি জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। সব চেষ্টা ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে তার বিদায়ে এখনও কাঁদছে দেশের মানুষ। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। বেগম জিয়ার স্মৃতিচারণেও অনেকেই হয়ে পড়ছেন আবেগে আপ্লুত। তিনি নিজের বুকটাকে চিরে রক্ত বের করে এই দেশের মানুষকে গণতন্ত্রের উপাদান যোগান দিয়েছেন। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে সোলজার হতে হবে, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ গড়ার সৈন্য হয়ে যেতে হবে। তাহলে জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ করতে পারবো। আরেকি দোয়া মাহফিলে অংশ নিয়ে ডক্টর মঈন খান অভিযোগ করেন, 1/11 সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নির্বাচনে হারিয়ে দেয়। বিএনপি 300 সিটের মধ্যে 35টি সিট পেয়ে সংসদে যাবে, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা হতে পারে? এবং এতে প্রমাণিত হয় যে 2008 সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায়। বিএনপি একমাত্র স্বাধীনতায় বিশ্বাসী দল। বিএনপির হাত ধরেই দেশ আবারও এগিয়ে যাবে, এমনটাই জানিয়েছেন সিনিয়র এই নেতা। তারই ধারাবাহিকতায় সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। জামায়াত নেতৃত্বাধীন 11 দলের আসন সমঝোতা শিগগির হবে। এনসিপিকে 10টি আসন দেওয়ার বিষয়টি কাল্পনিক বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সকালে বসুন্ধরায় জামায়াতের আমিরের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে, আগামী নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তাহের। বলেন, এ ধরনের পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। নায়েবে আমির জানান, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে তার দল। না, ক্লিয়ার পাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ এখনো পুরো ক্লিয়ার হয়নি। সুতরাং এটা কাল্পনিক এবং এটা সত্য নয়, এটা আমি বলতে পারি। এক ধরনের ইনক্লিনেশনটা হচ্ছে এবং সেটা সরকার এবং ইলেকশন কমিশনের কিছুটা পক্ষপাতিত্বের কারণে একটা ইমপ্রেশন দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রায় 91 জন প্রার্থী তৃতীয় দিনে আপিল করেছেন। প্রার্থীদের প্রত্যাশা যাচাই বাছাইয়ের মাধ্যমে আবারও তাদের মনোনয়নপত্র বৈধ হবে। এদিকে দলীয়ভাবে ডিসি এসপি নিয়োগ হওয়ায় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দলীয় সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও দাবি তার। সাদিয়া কানিজের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তৃতীয় দিনের মতো চলে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম। প্রথম 3 দিনে এ পর্যন্ত 288 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। হলফনামায় তথ্যের ভুল, প্রার্থীর নামে মামলা, ঋণ খেলাপি বা সমর্থকদের স্বাক্ষরে গরমিল, এমন নানা কারণে বাদ পড়েছেন প্রার্থীরা। নির্বাচনী মাঠে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তোলেন প্রার্থীরা। যাচাই বাছাইকালে যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা দরকার, এটা করা হয়নি। ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। উপস্থিত হয়ে সশরীরে সেখানে আমার সেই ডকুমেন্টসটা সাবমিট করেছিলাম। রিটার্নিং অফিসার চাইলে হয়তো পারতেন। কাণ্ডজ্ঞানের সমাজে বিচারক কেন এটা ভাববে না যে তিনি টেলিফোন বিল 220 টাকা দিতে ব্যর্থ হয়েছেন, তাকে বাতিল না করি। এদিকে বিকেলে নির্বাচন কমিশনারদের সঙ্গে জামায়াতে ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আচরণের ক্ষেত্রে কমিশনের সমতা রক্ষা করা উচিত বলে মনে করছেন তিনি। দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসি এসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে। মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আচরণ সরকারের দ্যাট মাস্ট বি ইকুয়াল। ভারতের সঙ্গে জামায়াতের আমিরের আনুষ্ঠানিক বৈঠক হয়নি বলে জানান তিনি। ইন্ডিয়ার সাথে আমিরের জামাতের কোনো ফর্মাল বৈঠক হয়নি। উনি যখন অসুস্থ ছিলেন, ভারতীয় দূতাবাস থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আমরা আমিরের জামাতকে দেখতে যাব, উনি অসুস্থ। আমরা এটাতে একমত হয়েছি, কারণ একজন অসুস্থ লোককে দেখার জন্য এখানে বাধা দেওয়ার কিছু নাই। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন জামাতের নায়েবে আমির। শতভাগ সুষ্ঠু আর ইস্যুটা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিগত 3 নির্বাচনে যেসব নাগরিক পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি, তাদের পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 81টি সংস্থা নিবন্ধন পেয়েছে। সকালে নির্বাচন উপলক্ষে এনজিও ব্যুরোর সম্মেলন কক্ষে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে নতুন একটি নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের তৃতীয় চক্ষু হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, নীতিমালা মেনে সব কাজ করতে নাগরিক পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা দেবে ইসি। 96 নির্বাচন এবং 2001-এর নির্বাচনে যেহেতু সেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল, স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোটের যে এই বিভিন্ন বিধানগুলো হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে পরবর্তী যে 3টা নির্বাচন, এখানে যেহেতু আর কোনো আইনের ধারধারি নাই, আমরা এই যে 2007-08 সালে যে বিধানগুলো করা হলো, সংশোধন পরিমার্জন করা হলো, এগুলো আর ঘষা মাজা করার সুযোগ পাইনি আমরা বাকি 3টা নির্বাচনে। ভোটের আগে ভাষণ নয়, কোটি মানুষের চোখ এখন প্রার্থীর হলফনামায়। কে কত সম্পদের মালিক, তার কত অংশ হলফনামায় গোপন করলো, সেটাই যেন সবচেয়ে বড় প্রচার।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীর মুখের কথা ভুলে গিয়ে মানুষ এখন করছে হলফনামার পাতায় পাতায় সত্য মিথ্যের হিসেবের খোঁজ। এক কথায় নির্বাচনের পোস্টার নয়, হলফনামাই প্রার্থীদের আসল পরিচয়পত্র। দেখুন শাকিলা করিমের প্রতিবেদন। নির্বাচনের প্রার্থীদের হলফনামার মূল উদ্দেশ্য প্রার্থীর স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা, যার মাধ্যমে ভোটাররা পান প্রার্থীর সম্পদ, আয়, দেনা, মামলা মোকদ্দমার সঠিক তথ্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে হেভিওয়েট প্রার্থীদের হলফনামায়। তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ 1.97 কোটি টাকা। তার বার্ষিক আয়ের 6.76 লাখ টাকার পুরোটাই শেয়ার, সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক আমানত থেকে অর্জিত। নিজস্ব কৃষি খাত ও ব্যাংক আমানত থেকে 30 লাখ টাকা ব্যয় করে নির্বাচনী ব্যয় মেটানোর পরিকল্পনা তারেক রহমানের। হলফনামায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার পেশা ব্যবসা হিসেবে উল্লেখ করে বার্ষিক আয় দেখিয়েছেন 12 লাখ টাকার বেশি। ঠাকুরগাঁও 1 থেকে নির্বাচন করতে যাওয়া মির্জা ফখরুল 5.16 লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন বলে জানিয়েছেন হলফনামায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজস্ব ফান্ড থেকে 50 লাখ টাকা ব্যয় করবেন বলে হলফনামায় জানিয়েছেন সালাউদ্দিন। এদিকে ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হলফনামা অনুযায়ী 60.76 লাখ টাকা নগদ হাতে থাকলেও নিজস্ব ফান্ড থেকে 10 লাখ ও দলীয় ফান্ড থেকে 25 লাখ টাকা সম্ভাব্য নির্বাচনী ব্যয় দেখিয়েছেন জামায়াত আমির। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা 11 থেকে। হলফনামা অনুযায়ী পরামর্শক পেশা থেকে নাহিদের বার্ষিক আয় 16 লাখ টাকা, নিজস্ব তহবিল থেকে 1 লাখ আর ক্রাউড ফান্ডিং থেকে 44 লাখ টাকা খরচ করবেন নির্বাচনী ব্যয় মেটাতে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচন করছেন রংপুর 4 থেকে। হলফনামায় আক্তারের বার্ষিক আয় 5.5 লাখ টাকা হলেও সম্ভাব্য নির্বাচনী ব্যয় দেখিয়েছেন 50 লাখ টাকা, নিজস্ব তহবিল থেকে 1 লাখ টাকা আর ক্রাউড ফান্ডিং থেকে বাকি 49 লাখ টাকা খরচ করবেন বলে জানিয়েছেন তিনি। এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার মোট সম্পদ 50 লাখ টাকার হলেও নির্বাচনী ব্যয় মেটাতে 30 লাখ টাকা খরচ করবেন ক্রাউড ফান্ডিং থেকে। তার নিজস্ব তহবিল থেকে 10.57 লাখ টাকা খরচের কথা রয়েছে। ভোটারদের কাছে হলফনামা মানে প্রার্থীর এক্স-রে রিপোর্ট। এবারে নির্বাচনী হলফনামা খুললেই বোঝা যায় কে নেতা আর কে শুধুই অভিনেতা। শাকিলা করিম, RTV, ঢাকা। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নিরাপত্তা, সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করবে না বাংলাদেশ। বুধবার সচিবালয়ে বিসিবির সঙ্গে মিটিং শেষে এমন সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ভারতে না খেলার বিষয়ে অনড় থাকবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। বলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। মঙ্গলবার মধ্যরাতে সংবাদ প্রচার হয় বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে বাংলাদেশের আবেদন নাকচ করেছে আইসিসি। তবে সকালেই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সংবাদটি মিথ্যা বলে জানায় বিসিবি। ভেন্যু পরিবর্তনের আবেদনের প্রেক্ষিতে আইসিসি থেকে যে মেইলটা পেয়েছিল বিসিবি, সেখানে বিসিবিকে আশ্বস্ত করার পাশাপাশি নিরাপত্তাহীনতার বিষয়ে আরও বিস্তারিত জানতে চেয়েছিল আইসিসি। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে মিটিংয়ে বসে বিসিবি। মিটিং শেষে উপদেষ্টা পরিষ্কার জানিয়ে দেন, নিরাপত্তা বা মর্যাদার বিষয়ে কোনো আপোষ করবে না বাংলাদেশ। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। এদিকে বিশ্বকাপের পুরো নিরাপত্তা পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। আইসিসির চিঠির প্রেক্ষিতে উপদেষ্টা মনে করেন, বিসিবি ঝুঁকির বিষয়টা আইসিসির কাছে পরিষ্কার করে তুলে ধরতে সক্ষম হবে। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। এই পজিশনে আমরা অনড় আছি। আমরা কেন এই পজিশনে অনড় আছি? আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদতার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। অতীতে নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নতুন কিছু নয়, তাই নিরাপত্তার সঠিক সমাধান পাবে বাংলাদেশ, এমনটাই আশ্বাস আমিনুল ইসলাম বুলবুলের। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। রাফি আমিন, RTV।
এদিকে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আপত্তি সহ নিরাপত্তার বিষয়ে বিসিবির উদ্বেগের জবাব দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে বিসিবির আপত্তি আমলে নিয়ে সমস্যার সমাধানে একসাথে কাজ করবে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে এমন সংবাদের কোনো ভিত্তি নেই বলেও বিসিবির পক্ষ থেকে জানানো হয়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। মুস্তাফিজ ইস্যু গড়িয়েছে বিশ্বকাপের মঞ্চে। ভারতে গিয়ে বাংলাদেশের খেলার আপত্তির খবর আইসিসিকে জানানোর পর নানান উড়ো খবর ঘুরে বেড়াচ্ছিল ক্রিকেট পাড়ায়। বুধবার ক্রিক ইনফো সংবাদ প্রকাশ করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে আইসিসি। আনুষ্ঠানিকভাবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমন কোনো বিবৃতি না দিলেও এমন খবরের সত্যতা নিয়ে ওঠে প্রশ্ন। সব প্রশ্নের উত্তর মিলল বিসিবির এক মেইল বার্তায়, যেখানে বলা হয়েছে আইসিসিকে দেয়া বিসিবির উদ্বেগের কথা আমলে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই বিষয়ে বিসিবির সঙ্গে গভীরভাবে কাজ করছে আইসিসি। আইসিসি থেকে জানানো হয়েছে বিশ্বকাপে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে আইসিসি থেকে কাজ করা হচ্ছে। বিশ্বকাপে আইসিসির নিরাপত্তা পরিকল্পনাও জানানো হবে বিসিবিকে। ক্রিক ইনফোতে প্রকাশিত সংবাদের পর নড়েচড়ে বসেছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে প্রকাশিত সংবাদটি পুরোপুরি ভিত্তিহীন। পুরো বিষয়টির দিকে নজর রেখে এর সহজ সমাধান আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সর্বোচ্চ নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দেবে না বিসিবি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে 23 বিভাগের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে ঘোষিত 21 বিভাগের ফলাফলে সহ সভাপতি ভিপি পদে 2819 ভোট পেয়ে এগিয়ে ছাত্র শিবিরের প্যানেল। নিকটতম প্রার্থী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদে AKM রাকিব পেয়েছেন 2691 ভোট। GS পদে শিবির মনোনীত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন 2046 ভোট। ছাত্রদল প্রার্থী খাদিজাতুল কোবরা 1076 ভোটে পিছিয়ে আছে। অন্যদিকে GS পদেরও এগিয়ে শিবিরের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন 2035 ভোট, আর ছাত্রদল মনোনীত প্রার্থী পেয়েছেন 2182 ভোট। বাকি বিভাগগুলোর ভোট পর্যায়ক্রমে দেয়া হবে বলে জানান নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ফলাফলের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, আমাদের জানাবেন ফলাফল গণনা এখন কোন পর্যায়ে আছে, আর ফলাফল নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন সেখানকার সবশেষ আপডেট আমাদের জানাবেন। সাদিয়া যেমনটা বলছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো কিন্তু ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন কিন্তু হচ্ছে। সেখানে কিন্তু গতকালকে সারাদিন উৎসবমুখর পরিবেশে কিন্তু তাদের শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়েছে। তারপর কিন্তু গতকাল সন্ধ্যা নাগাদ কিন্তু ভোট গণনা শুরু হয়। 9:45 9:30 দিকে কিন্তু OMR মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু নির্বাচনের যে ভোট গণনা তা কিন্তু কিছুটা স্থগিত করা হয়। তারপর 12:30 দিকে পুনরায়, গতকালকে রাত 12:30 দিকে পুনরায় গণনা শুরু করে এবং এখন পর্যন্ত কিন্তু গণনা চলছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি মোট 25টি বিভাগের ফলাফল ঘোষণা করেছে। সেখানে কিন্তু প্রতিটা বিভাগে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল কিন্তু এগিয়ে আছে। আমরা 25টি বিভাগের ফলাফল যদি আমরা বলি তাহলে দেখা যাবে এখানে রিয়াজুল ইসলাম, যিনি শিবির সমর্থিত প্যানেলের মনোনীত প্রার্থী, তিনি 3141 ভোট পেয়েছেন। এবং ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং সাধারণ শিক্ষার্থী সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব, তিনি 2893 ভোট পেয়েছেন। এবং GS পদে আব্দুল
আলিম, তিনিও কিন্তু শিবির সমর্থিত প্যানেল থেকে মনোনীত এবং তিনি পেয়েছেন 3123 ভোট, এবং খাদিজাতুল কুবরা যিনি ছাত্রদল থেকে মনোনীত প্রার্থী, তিনি 25টি বিভাগের ফলাফল শেষে 1248 ভোট পেয়েছেন এবং এজিএস পদে কিন্তু একই পরিস্থিতি আমরা দেখেছি। শিবির সমর্থিত প্যানেলের মনোনীত প্রার্থী মাসুদ রানা, তিনি 2753 ভোট, এবং ছাত্র দলের সমর্থিত প্যানেলের যিনি প্রার্থী তানজিল, তিনি 2355 ভোট পেয়েছেন। এখন পর্যন্ত আমরা 25টি বিভাগের ফলাফল পেয়েছি এবং 26তম বিভাগের ফলাফল কিন্তু এখন ঘোষণা করছে নির্বাচন কমিশন। আমার কাছে এই ছিল সর্বশেষ জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি পিছিয়ে 11 জানুয়ারি ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এর বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির মামলায় ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী তারিখ 21 জানুয়ারি। পরে এই ট্রাইব্যুনালেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জেরা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা বন্ড বা জামানত দেওয়ার শর্তযুক্ত দেশের তালিকা প্রায় 3 গুণ করেছে ট্রাম্প প্রশাসন। সর্বশেষ বাংলাদেশ সহ আরও 25টি দেশকে এই তালিকায় যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার পর্যন্ত তালিকাভুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে 38টি। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। নতুন প্রকাশিত তালিকাভুক্ত দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার। এ বন্ডে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের আগ্রহীরা 5 থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশি টাকায় সর্বোচ্চ বন্ডের পরিমাণ দাঁড়ায় 18 লাখের বেশি। এর ফলে যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের খরচ আরও বাড়ছে। তবে এ বন্ড ফেরতযোগ্য জামানত। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতে আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচনের এবারে পর্বে আমি শিবুজ্জামান আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনার ঝড়। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটাররা চায়ের দোকানগুলোতে শুরু করেছেন আলোচনা ও সমালোচনা। তা নিয়ে এবারে আড্ডায় আমি উপস্থিত ঝিনাইদহ চায়ের আসন কালীগঞ্জে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। মাদকের প্রচুর সমস্যা, মাদক প্রচুর আকারে, যার কারণে যে মাদক মুক্ত করতে পারবে এমন প্রার্থীকে আমরা ভোট দেব। যে এইবারে প্রজন্ম একটা ঐতিহাসিক নির্বাচন দেখবে এবং এইটার পরে বাংলাদেশ একটি নতুন রূপ ধারণ করবে, নতুনভাবে বাংলাদেশকে এই প্রজন্ম চিনবে বলে আমরা সাধারণ জনগণ আশাবাদী। যারা আমাদের পৌরসভা বা কালীগঞ্জের উন্নয়ন করবে, এক কথায় যারা বেকারত্ব দূর করবে এবং সচ্ছল বাংলাদেশ গড়ার পদক্ষেপ নেবে, তাদেরকে ভোট দেব। তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা দিব এবং যাতে তারা আমার দেশকে উন্নয়ন করতে পারবে, আমার এলাকার অবহেলিত এলাকায় যাতে উন্নয়ন হয়। ন্যায় এবং সত্য প্রতিষ্ঠাকারী একজন সরকার প্রতিষ্ঠিত হোক এবং মাদক দুর্নীতি বা সন্ত্রাস সকলেই দেশকে বিতাড়িত হয়ে সুন্দর একটা রাষ্ট্র গড়ে উঠুক। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনের সকল বার্তা পেতে RTVর সাথেই থাকুন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।